বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে হচ্ছে 30শে জানুয়ারি 2026। আমাদের বাংলাদেশ বার কাউন্সিল লিখিত ব্যাচের দণ্ডবিধির তৃতীয় ক্লাস, এবং আজকে আমরা আলোচনা করব 94 ধারা থেকে। গতদিন আমরা জেনারেল এক্সেপশনের 76 থেকে 93 ধারা পর্যন্ত আলোচনা করেছি। তো সেটা রিপিট না করি, ক্লাস শেষে রিপিট করব। আজকে 94 ধারা পড়ি। 94 ধারায় কি আছে দেখেন। যে কাজ করার জন্য মৃত্যু ভীতি প্রদর্শন করে কোনো ব্যক্তিকে বাধ্য করা হয়। এটার অর্থ হলো, আপনি যদি কাউকে মৃত্যুর ভয় দেখাইয়া কোনো কাজ করেন, তাহলে যে ব্যক্তি ভয় পেয়ে কাজটা করলো, সে কোনো অপরাধ করলেও সে অব্যাহতি পাবে। আমি যদি কাউকে বলি যে তুমি অমুকরে একটা ঘুষি দাও, নাহলে তোমারে এখনই হত্যা করব, এবং সে নিজে মারা যাওয়ার ভয়ে অমুকরে হত্যা করছে, তাহলে সরি অমুকরে ঘুষি দিছে, তাহলে এই যে সে ঘুষিটা যে দিল, এটা কোনো কি না, অপরাধ না। বা আমি যদি একদল ডাকাত এসে একজন কামারে বলল যে তুমি যদি আমার সাথে না যাও ডাকাতি করতে, তাহলে তোমারে এখনই গুলি করে মেরে ফেলবো, এবং সে ভয়ে সে ডাকাতের দলের সাথে গেছে, এবং ডাকাত দলের সাথে গিয়ে বিভিন্ন তালা এবং সিন্ধুকের যে চাবি টাবি আছে, তালা টালা আছে, এগুলো খুলতে সে কি করেছে, সহায়তা করেছে। তো এই ক্ষেত্রে এই যে যে ডাকাত দল যারা ভয় দেখায় নিল, সে কোনো অপরাধ করে না। এখন কথা আছে, 94 ধারায় বলছে যে যে অপরাধটা করছে সে যদি 94 ধারার আহ মানে সহায়তা নিতে চায়, সুবিধা নিতে চায়, তাহলে তাকে দেখাতে হবে যে তাকে মৃত্যুর ভয় দেখানো হয়েছে। কি ভয়? মৃত্যুর ভয়। তারা যদি ডাকাত দল যদি ওই কামাররে বলতো যে তুমি যদি আমাদের সাথে না যাও, তাহলে তোমার হাত পা ভেঙে ফেলবো, এবং ভয়তে গেছে, তাহলে এই জায়গা কিন্তু ওই কামার অব্যাহতি পাবে না, কারণ তারা কি মৃত্যুর ভয় দেখাইছে? না। তাহলে মৃত্যুর ভয় শুধু দেখালেই হবে না, মৃত্যুর ভয় হতে হবে ইনস্ট্যান্ট, মানে তাৎক্ষণিক, যে এখনই শেষ করে ফেলবো যদি আমার এই কাজ তুমি না করো। বুঝছেন? তাহলে 94 ধারায় ভয় দেখায় যে কাজের কথা বলছে, এটা কিসের ভয়? মৃত্যুর ভয়। কি মৃত্যু? তাৎক্ষণিক মৃত্যু, মানে সাথে সাথে মেরে ফেলবো। রতিন সাহেবরে বললাম যে আগামীকাল কোর্টে গিয়ে অমুক রেশ গালিগালাজ করবেন, নাইলে আপনার এই মুহূর্তে পিস্তল দিয়ে গুলি করে মেরে ফেলবো। রতিন সাহেব ভয়ে গিয়ে ঠিকই তার নামে গালিগালাজ করছে, পরে রতিন সাহেবের বিরুদ্ধে যদি মামলা হয়, তাহলে রতিন সাহেব বলবে যে আমার স্যার মৃত্যুর ভয় দেখাই এই কাজ করতে বলছিল, আমি করছিলাম, সো আমি অব্যাহতি পাবো কত ধারায়? 94 ধারায়। বুঝছেন? তবে দুইটা কাজ আছে, যে দুইটা কাজ মৃত্যুর ভয় দেখায় করালেও আপনি অব্যাহতি পাবেন না। সে দুইটা হলো, একটা হলো মৃত্যুর ভয় দেখাইয়া মৃত্যু ঘটাইলে, মানে আপনি একজনের মৃত্যুর ভয় দেখাই তারা দিয়ে হত্যা করাইছেন। রতিন সাহেবরে বললাম যে আপনি ডিপ জললে হত্যা করেন, নাহলে আপনারা এখনই মেরে ফেলবো, এবং উনি নিজে মারা যাওয়ার ভয় ডিপ জললে হত্যা করছে। তো এই ক্ষেত্রে রতিন সাহেব অব্যাহতি 94 ধারার সুবিধা পাবেন না। অর্থাৎ মৃত্যুর ভয় দেখাইয়া মৃত্যু ঘটাইলে 94 ধারার সুবিধা পাওয়া যাবে না। এটা হলো এক। আর একটা হচ্ছে যে মৃত্যুর ভয় দেখাইয়া যদি রাষ্ট্রবিরোধী কোনো অপরাধ করা হয়, যেটা সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড। যেমন রাষ্ট্রবিরোধী অপরাধ আমরা সামনে গিয়ে পড়বো, যে একটু 10টা 10টা মৃত্যুদণ্ডযোগ্য অপরাধের মধ্যে একটা আছে যে বাংলাদেশের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা, 121। আমি যদি রথিন সাহেবের এই জায়গায় ওনারা ভয় দেখাইছে যে এই মুহূর্তে আপনি বাংলাদেশের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করবেন, নাহলে আপনার মেরে ফেলবো, এবং উনি যুদ্ধ ঘোষণা করেছে, তাহলে এই ক্ষেত্রে উনি অব্যাহতি পাবে না, কারণ 121 দ্বারা সর্বোচ্চ শাস্তি হলো মৃত্যুদণ্ড। তাহলে মৃত্যুর ভয় দেখাইয়া অপর ব্যক্তির দিয়ে কোনো কাজ করাইলে সেই ব্যক্তি অব্যাহতি পাবে 94 ধারায়। বাট দুইটা ক্ষেত্রে সে অব্যাহতি পাবে না। একটা হলো মৃত্যুর ভয় দেখাইয়া খুন করাইলে, আর মৃত্যুর ভয় দেখাইয়া রাষ্ট্রবিরোধী কোনো কাজ করাইলে, যার শাস্তি হলো কি, মৃত্যুদণ্ড। এ হলো কথা। তো একটু পড়ি দেখেন। ভীতি প্রদর্শন করে কোনো ব্যক্তিকে অপরাধমূলক কোনো কাজ করতে বাধ্য করা হলেও ওই ব্যক্তি অপরাধ করেছে এমন বলা যায় না। এখানে কি ধরনের ভয় দেখানো হয়েছিল তা বিবেচ্য বিষয়। আন্ডারলাইন করবেন, মৃত্যু ভয় দিয়ে যদি খুন বা মৃত্যুদণ্ডে দণ্ডনীয় কোনো রাষ্ট্রবিরোধী অপরাধ ছাড়া অন্য কোনো অপরাধ করতে বাধ্য করলে তা অপরাধ বলে গণ্য হবে না। এখানে আন্ডারলাইন করবেন, যে ভয় বা হুমকির কথা বলা হচ্ছে তা হচ্ছে তাৎক্ষণিক মৃত্যুর আশঙ্কা সৃষ্টি করতে হবে।
তাহলে এই জায়গায় যে ভয়টা দেখানো হয়েছে কিসের আশঙ্কা সৃষ্টি করবে? তাৎক্ষণিক মৃত্যু আশঙ্কা। এরূপ না হলে কোনো ব্যক্তি 94 ধারার সাধারণ ব্যতিক্রমের সুবিধা দাবি করতে পারবে না। বুঝছেন এখানে? তাহলে আরিফ সাহেব যে ভয়টা দেখাবে কিসের ভয়? তাৎক্ষণিক মৃত্যুর ভয়। এবং এই তাৎক্ষণিক মৃত্যুর ভয়ে যদি কাউরে দুইটা অপরাধ করে তাহলে আবার সে 94 ধারার সুবিধা পাবে না। দুইটা অপরাধ কি কি? মৃত্যু মৃত্যু আর একটা হলো রাষ্ট্রবিরোধী অপরাধ যার শাস্তি মৃত্যু দণ্ড। তো ব্যাখ্যা দেখেন, যে ব্যক্তি স্বেচ্ছা এবং প্রহরিত হওয়ার ভয়ে, প্রহরিত শব্দটা বলতেন, প্রহরিত হওয়ার ভয়ে একদল ডাকাতের পরিচয় জানা সত্ত্বেও উক্ত ডাকাত দলের সাথে যোগদান করে, উক্ত ব্যক্তি এই ধারার অধীন ব্যতিক্রমে আশ্রয় লাভের অধিকারী হবে না। প্রহরিত হওয়ার ভয় মানে তো মৃত্যুর ভয় না। প্রহরিত হওয়ার ভয় মানে কি? মায়ের খাওয়ার ভয়। তো মায়ের খাওয়ার ভয় সে গেছে, এটা কিন্তু এই 94 ধারার সুবিধা সে পাবে না। ব্যাখ্যা 2 দেখেন, যে ব্যক্তিকে একদল ডাকাত কোন অপরাধ সম্পাদনের জন্য গোল দিবেন তাৎক্ষণিক মৃত্যুর ভয় প্রদর্শন করে, বাধ্য করে, যেমন একজন কামারকে তাৎক্ষণিক মৃত্যুর ভয় দেখিয়ে তার যন্ত্রপাতি দিয়ে কোনো ঘরে প্রবেশ করার জন্য উক্ত ঘরের দরজা জোরপূর্বক ভাঙার জন্য ডাকাতগণ তাকে বাধ্য করে, এই ক্ষেত্রে কামার এই ধারার অধীন সাধারণ ব্যতিক্রমের আশ্রয় লাভের অধিকারী হবেন। বুঝছেন? তাহলে 94 ধারা কাকে বলে আরিফ সাহেব জন্য বলেন? 94 ধারায় স্যার দুটি কথা কইছে। ঠিকই। দুটি কথা হচ্ছে যে 94 ধারায় কথা বলা হয়েছে কোন ব্যক্তি দ্বারা কোন কাজ যদি তাৎক্ষণিক করা হয় এবং তাৎক্ষণিক করা না হয় তাহলে একটা হচ্ছে সুবিধা পাবে, একটা হচ্ছে সুবিধা পাবে। যেমন যদি কোনো ডাকাত দল কোনো কামারকে দিয়ে যে তোর হাত পা যা আছে সব গুঁড়ো করে পঙ্গু বানাই দেবো, তুই আমাদের সাথে যাবি এবং অমুক জায়গায় তালা ভাঙিয়ে টাকা লুটপাট করতে হবে, তাহলে স্যার এই এই ক্ষেত্রে ওই কামার এই ধারায় সে সুবিধা পাবে না। কিন্তু এরপরে যদি কামার না শোনে তাহলে ডাকাত দল যদি বলে যে তাহলে তুই যখন মার খাওয়ার মধ্যে গেলি না তাহলে পরে এখনই মারি ফেলাবো, তাহলে স্যার ওই পরবর্তী কথায় এই ডাকাত দল কথায় যদি সে তালা খোলে তাহলে সে এই সুবিধা এই ধারায় ওই কামার পাবে। মৃত্যুর ভয় দেখায়। আপনারা তো বলবেন 94 ধারার মূল কথা হলো মৃত্যুর ভয় দেখাইয়া কাজ করা এলে অব্যাহতি পাবে। তবে মৃত্যুর ভয় দেখায় দুইটা কাজ করা হলে অব্যাহতি পাবে না, একটা হলো মৃত্যু আর একটা হলো রাষ্ট্রবিরোধী অপরাধ যার শাস্তি মৃত্যু দণ্ড। হ্যাঁ, যদি ওই কাজটা ছেলে একটু ধরে এনে বলতো, আমি তো শোনা যায় আমি বলি। তা দিয়ে আচ্ছা, ধন্যবাদ। আরিফ সাহেব জিজ্ঞেস করছে যে কামার ডাকাত দল সে কামারের ছেলেরে বলছে, ছেলের কথা বলছে যে তো ছেলের এখনই মেরে ফেলবো, সেটাও মৃত্যুর ভয়। ছেলের মৃত্যুর ভয় দেখাই তো কাজটা করতেছে, এক্ষেত্রেও কামার 94 ধারার সুবিধা পাবে। আচ্ছা, আমরা 95 ধারা দেখি। সামান্য ক্ষতিকারক কার্য কোনো অপরাধ না। সামান্য ক্ষতিকারক কার্য অপরাধ না, সেটা হলো যে কিছু কিছু আমাদের সমাজে বা আমাদের চারপাশে কিছু কিছু কাজ আছে যেগুলো সামান্য ক্ষতিকারক কার্য, যেরকম পিতা সন্তানদের শাসন করছে, শিক্ষক সন্তানদের শাসন করছে। তো এইগুলা কারণে যদি পিতার বিরুদ্ধে বা শিক্ষকের বিরুদ্ধে মামলা করে তাহলে পিতা বা শিক্ষক বলবে এটা হলো সামান্য ক্ষতিকারক কার্য, আমি অব্যাহতি পাবো কত ধারায়? 95 ধারায়। এই দেখেন, কোনো কিছুই অপরাধ না যা কোনো অপরাধ সংগঠনের অভিপ্রায় ব্যতীত এবং কোনো ক্ষতিকর ইচ্ছা ছাড়াই সংগঠন করা হয় এবং যা সামান্য প্রকৃতির ক্ষতিকারক কার্য। বিচারিক নজির: পিতা তার সন্তানকে সামান্য মারধর করলে বা গালাগালি করলে তো অপরাধ নয়, কেননা পারিবারিক জীবনে এরূপ ঘটনা অত তুচ্ছ এবং সাধারণ বটে। বুঝছেন? এই যে আপনারা নিয়ে একটু আগে যে একটা উদাহরণ দিলাম, এটা কিন্তু সামান্য ক্ষতিকারক কার্য। আপনি যদি আমার বিরুদ্ধে মানহানির মামলা করেন, আমি বলবো যে পড়ানো বোঝানোর সাথে ওনার এই উদাহরণ দিছিলাম।
তো জেনারেল এক্সেপশন সাধারণত 76 থেকে 106, বাট এর অ্যাকচুয়ালি দুইটা ধাপ। প্রথম পরিচ্ছেদ হলো 76 থেকে 95, দ্বিতীয় পরিচ্ছেদ হলো 96 থেকে 106। তো 76 থেকে 95 পর্যন্ত আমরা কিন্তু কোনো ধারা বাদ দেই নাই, প্রতিটা ধারাই আপনার জানতে হবে। আমি এই 76 থেকে 95 আমি একটু শুরু থেকে আপনাদের কিওয়ার্ড সহকারে বলি সংক্ষিপ্ত আকারে, যাতে আপনি মনে রাখতে পারেন। সাধারণ ব্যতিক্রম হলো যে কাজগুলো আপাত দৃষ্টিতে অপরাধ বলে মনে হয় বাট প্রকৃতপক্ষে অপরাধ না, তবে যে দাবি করবে এগুলো অপরাধ না এটা তাকেই প্রমাণ করতে হবে। এটা দণ্ডবিধির 4র্থ অধ্যায়ে এবং ধারা 76 থেকে 106 পর্যন্ত আলোচনা করা হয়েছে। 76 ধারা এবং 79 ধারায় ঘটনাগত ভুলের পরিণতি সম্পর্কে আলোচনা করা হয়েছে। সাধারণত ভুল হলো দুই প্রকার, একটা হলো ঘটনাগত ভুল আর একটা হলো আইনগত ভুল। ঘটনাগত ভুল যদি কোনো ব্যক্তি সরল বিশ্বাসে করে তাহলে সে ফৌজদারি দায় হতে অব্যাহতি পেতে পারে, কিন্তু আইনগত ভুল সরল বিশ্বাসে করলেও অব্যাহতি পাবে না। তো 76 ধারায় বলেছে যে যদি কোনো ব্যক্তি নিজেকে আইন দ্বারা বাধ্য বলে সরল বিশ্বাসে ঘটনাগত ভুল করে তাহলে সে ফৌজদারি দায় হতে অব্যাহতি পেতে পারে। পুলিশ সগীরকে ধরতে গিয়ে দবিরকে ধরে নিয়ে আসছে, তাহলে পুলিশের জায়গায় আইন দ্বারা বাধ্য বলে ঘটনাগত ভুল করেছে, পুলিশ অব্যাহতি পাবে 76 ধারায়। 79 ধারায় বলেছে যে যদি কোনো ব্যক্তি আইন দ্বারা সমর্থিত হয়ে কোনো সরল বিশ্বাসে কোনো ঘটনাগত ভুল করে তাহলে সে অব্যাহতি পাবে 79 ধারায়। এখন আইন দ্বারা সমর্থিত হয়ে যে আপনি একজন সাধারণ ব্যক্তি, আপনার গ্রেফতারের ক্ষমতা আছে, এখন আপনি একজনে গ্রেফতার করছেন, পরে জানতে পারলেন যারা গ্রেফতার করছেন সে আসলে কোনো অপরাধ করে নাই, তাহলে আপনি অব্যাহতি পাবেন 79 ধারায়। 77 ধারায় বলেছে যে বিচারক তার বিচার কার্যের সময় সে যদি সরল বিশ্বাসে কোনো ভুল করে তাহলে বিচারক অব্যাহতি পাবে 77 ধারায়। 78 ধারায় বলেছে যে বিচারকের রায় অনুসারে বা আদালতের রায় অনুসারে যদি কেউ কোনো কাজ করে তাহলে সে অব্যাহতি পাবে 78 ধারায়। যেরকম বিচারকের বা আদালতের রায় অনুসারে জল্লাদ ফাঁসি কার্যকর করছে, জল্লাদ অব্যাহতি পাবে 78 ধারায়। 80 ধারায় বলেছে যে আইনগত দায়িত্ব সম্পাদনকালে যদি কোনো দুর্ঘটনা ঘটে যায় তাহলে অব্যাহতি পাবে 80 ধারায়। কুড়ালের উদাহরণ মনে রাখবে। 81 ধারায় বলছে যে বৃহত্তর ক্ষতি এড়ানোর জন্য সরল বিশ্বাসে নিরুপায় হয়ে যদি ক্ষুদ্রতর ক্ষতি করে তাহলে অব্যাহতি পাবে 81 ধারায়। জাহাজের উদাহরণ মনে রাখবেন। 82 ধারায় বলেছে যে 9 বছরের কম বয়স্ক শিশু যে অপরাধী করুক না কেন অব্যাহতি পাবে 82 ধারায়। 83 ধারায় বলেছে 9 বছরের বেশি কিন্তু 12 বছরের কম কিন্তু অপরিণতি বোধ শক্তি সম্পন্ন সে অব্যাহতি পাবে 83 ধারায়। 84 ধারায় বলেছে পাগল উন্মাদ এরা যদি কোনো কাজ করে তাহলে তারা অব্যাহতি পাবে 84 ধারায়। 85 ধারায় বলেছে যে মাতাল ব্যক্তি অনিচ্ছাকৃত মাতলামির কারণে সে অব্যাহতি পাবে 85 ধারায়, আর স্বেচ্ছায় মাতাল হলে সে অব্যাহতি পাবে না, এটা বলছে 86 ধারায়। 87, 88, 89 এই 3টা ধারায় সম্মতি নিয়ে আলোচনা করছে। 87 ধারায় সম্মতি দেয় 18 বছরের বেশি বয়স্ক ব্যক্তি যেখানে মৃত্যু বা গুরুতর আঘাতের কোনো অভিপ্রায় ছিল না, তারপরেও যদি কোনো দুর্ঘটনা ঘটে যায় সেই ব্যক্তি অব্যাহতি পাবে 87 ধারায়। 88 ধারায় সম্মতি দেয় 12 বছরের বেশি বয়স্ক ব্যক্তি ডাক্তার যদি সরল বিশ্বাসে মঙ্গলার্থে কোনো কাজ করে ডাক্তার অব্যাহতি পাবে 88 ধারায়। 89 ধারায় সম্মতি দেয় 12 বছরের বেশি বয়স্ক ব্যক্তির 89 ধারায় সম্মতি দেয় 12 বছরের বেশি এবং কম বয়স্ক ব্যক্তির অভিভাবক, এবং তারপরেও যদি কোনো দুর্ঘটনা ঘটে যায় তাহলে সে অব্যাহতি পাবে কত ধারায়? 89 ধারায়। বুঝতে পারছেন? আচ্ছা, 92 বলছে যে কারোরই সম্মতি নেওয়ার সুযোগ ছিল না, আইদার পেশেন্ট অর হিজ গার্ডিয়ান, মানে পেশেন্টেরও সম্মতি নেওয়ার সুযোগ ছিল না, অভিভাবকেরও সম্মতি নেওয়ার সুযোগ ছিল না। তাহলে সেই ক্ষেত্রে যদি সরল বিশ্বাসে মঙ্গলার্থে ডাক্তার কোনো কাজ করে তাহলে অব্যাহতি পাবে 92 ধারায়। আবারও বলে রাখি, যারা বিস্তারিত জানতে চান তারা আগের ক্লাস দেখবেন। আর এই জায়গায় আমি ডাক্তার জাস্ট বলতেছি, কিন্তু সেকশনটা শুধু ডাক্তারের জন্য প্রযোজ্য না। 90 বলছে কোনগুলো সম্মতি, কোন সম্মতি না, ক্ষতির ভয় প্রদত্ত সম্মতি, মিথ্যা বর্ণনা দিয়ে প্রদত্ত সম্মতি, এগুলো সম্মতি হিসেবে গণ্য হবে না, এগুলো বলছে 90। 91 বলছে যে কাজ শুরু থেকেই অপরাধ, সম্মতি কখনো সেটাকে বৈধ দিতে পারে না, যেরকম গর্ভপাত শুরু থেকেই অপরাধ, এটা সম্মতি দিয়ে কখনো বৈধ করা যাবে না। 93 বলছে কমিউনিকেশন মেড ইন গুড ফেইথ ইজ নট এন অফেন্স, মানে সরল বিশ্বাসে কৃত যোগাযোগ কোনো অপরাধ না। যদি একজন আরেকজনকে বলে যে ডাক্তার বলতেছে যে তুমি তো আর বাঁচবা না, তোমার মরণ ব্যাধি হইছে, তুমি এখন থেকে ঠিকঠাক ভাবে জীবনযাপন করো, তো এই কথা শুনে যদি সে মারা যায় তাহলে ডাক্তার অব্যাহতি পাবে 93 ধারায়। আর 94, 95 তো মাত্রই পড়লাম। 94 বলছে যে তাৎক্ষণিক মৃত্যুর ভয় দেখাইয়া কোনো কাজ করানো হলে
ওই যারে দিয়ে কাজটা করানো হলো সে 94 ধারায় অব্যাহতি পাবে। তবে দুইটা কাজ করানো হলে অব্যাহতি পাবে না, একটা হলো তাৎক্ষণিক মৃত্যুর ভয় দেখাইয়ে মৃত্যু ঘটাইলে, আর যদি রাষ্ট্রবিরোধী অপরাধ করে, যে রাষ্ট্রবিরোধী অপরাধের সাজা আছে মৃত্যু দণ্ড। আর সবশেষে সামান্য ক্ষতিকারক কোনো কার্য অপরাধ না, সেটা হলো কত বছর। সো আপনার এইভাবে মনে রাখতে হবে প্রতিটা ধারা, কারণ একবার পরীক্ষায় প্রশ্ন এসেছিল যে 22 সালেই আসছে, 23 সালে আসছে, সাধারণ ব্যতিক্রমের ধারাসমূহ, সাধারণ ব্যতিক্রম কি, সাধারণ ব্যতিক্রম সংক্রান্ত বিধানাবলী আলোচনা করুন। প্রশ্ন মাত্র 10, মার্ক মাত্র 10, কিন্তু স্টুডেন্টরা লিখতে লাগাইছে 1 ঘন্টা 15 মিনিট, মার্ক মাত্র 10। ঠিক আছে, এখন ওই যে পারে সব, কিন্তু লিখতে লাগাইছে 1 ঘন্টা 15 মিনিট। আচ্ছা আচ্ছা, আমরা এখন এর দ্বিতীয় পার্টে চলে আসি। আত্মরক্ষার্থে সম্পাদিত কার্য। দণ্ডবিধির 96 থেকে 106 ধারা পর্যন্ত আত্মরক্ষার বা ব্যক্তিগত প্রতিরক্ষার প্রয়োগে সাধিত কোনো কার্য অপরাধ গণ্য হবে না। 96 থেকে 106 ধারা পর্যন্ত বলছে ভাই আত্মরক্ষার্থে যদি কোনো কাজ করা হয় সেটা অপরাধ হিসেবে গণ্য হবে না। এখন যদি বলেন স্যার আত্মরক্ষার্থে কাজ আবার কি? আত্মরক্ষার্থে কাজ হলো যে আপনারে একজন এসে আঘাত করতে গেছে, চর হোক থাপ্পড় হোক যে কোনো একটা দিতে গেছে, এখন আপনার অধিকার আছে, ইভেন আপনার হত্যা করতে আসছে, সো আপনার অধিকার আছে তার থেকে কি বাঁচার। এটারে হলো আত্মরক্ষার্থে সম্পাদিত কাজ। এবং আপনারা যদি কেউ ঘুষি দেয়, আপনি যদি তার পাল্টা ঘুষি দেন অপরাধ না। আপনারা যদি কেউ হত্যা করতে আসে, আপনি যদি তার পাল্টা হত্যা করেন, এটা কি অপরাধ না। এটা জেনারেল এক্সেপশন। বাট আপনাকেই কিন্তু প্রমাণ করতে হবে যে সে আপনাকে হত্যা করতে এসেছিল। তো এটা আমরা সামনে আর একটা প্রশ্ন পড়বো, বাট আপাতত এই সাদা এখানে এইভাবে যে 76 থেকে 95 এবং আত্মরক্ষাতে সম্পাদিত কার্য, এটা এইভাবে লিখে তারপরে প্রশ্নের পরের অংশে যদি চলে আসি যে ব্যতিক্রম প্রমাণের ভার। সাক্ষ্য আইন 1872-এর 105 ধারা অনুযায়ী কোনো ব্যক্তি যদি দাবি করে যে তার কার্য বা কার্যবিরতি দণ্ডবিধি 76 থেকে 106 ধারায় উল্লেখিত কোনো সাধারণ ব্যতিক্রমের মধ্যে পড়ে, তবে তা প্রমাণের ভার উক্ত ব্যক্তির উপর বর্তায়। দণ্ডবিধি 76 থেকে 106 ধারায় উল্লেখিত সাধারণ ব্যতিক্রম সহ দণ্ডবিধির অন্যান্য ধারায় উল্লেখিত বিশেষ ব্যতিক্রম সহ প্রমাণ করার ভার উক্ত ব্যতিক্রম দাবিকারী আসামি বা অভিযুক্ত ব্যক্তির। মানে শুধু যে এই 76 থেকে 106 যে ব্যতিক্রম তা না, এগুলা ছাড়া দণ্ডবিধিতে আরো অনেক ব্যতিক্রম সামনে গিয়ে আমরা পড়বো। সেই সকল ব্যতিক্রম প্রমাণের দায়ভার কার? যে দাবি করে অভিযুক্ত ব্যক্তি তার। দণ্ডবিধি 1860-এর 300 ধারায় 5টি খুনের ব্যতিক্রম আছে। 499 ধারায় মানহানি 10টি ব্যতিক্রম আছে। এই ব্যতিক্রম যে আসামি দাবি করে তাকেই প্রমাণ করতে হবে। যেমন হাসান রনি বনাম রাষ্ট্র 56 DLR 586 মামলায় বলা হয়েছে সাক্ষ্য আইনের 105 ধারার আলোকে যে অভিযুক্ত ব্যক্তি আত্মরক্ষার দাবি করে সেক্ষেত্রে সকল পরিস্থিতি তাকে এমন ব্যতিক্রমের মধ্যে আনে, যে সকল পরিস্থিতি তাকে এমন ব্যতিক্রমের মধ্যে আনে সেই সকল পরিস্থিতি প্রদান করতে প্রয়োজনীয় সাক্ষ্য দাখিল করার দায়িত্ব অভিযুক্ত ব্যক্তির উপর বর্তাবে। বুঝছেন? তাহলে এটার উত্তর হলো যে দাবি করবে সাধারণ ব্যতিক্রম, এটা তাকেই প্রমাণ করতে হবে। এখন আপনি একটু প্রশ্নপত্রটা যদি একটু হাতে নেন, আমরা একটু প্রশ্ন মিলাই আসেন। দুইয়ের এটা একটু দেখেন। সাধারণ ব্যতিক্রম সমূহ কি কি বিস্তারিত আলোচনা করুন। কোন একটি কাজ কোন একটি ব্যতিক্রমের অন্তর্ভুক্ত দাবি করা হলে এ দাবি প্রমাণের দায়িত্ব কার উপর বর্তায়? এটার উত্তর আমরা এতক্ষণ ধরে পাইছি। বুঝছেন? আচ্ছা, আবার উত্তর পড়তে চলে আসি আমরা। উত্তর পড়তে আসেন 2-এর বি 7 নম্বর পেজে। 2-এর বিতে কি আছে দেখেন, কোন কোন পারিপার্শ্বিকতায় কোন ব্যক্তি কর্তৃক আইন বলে বাধ্য বা আইন বলে প্রদত্ত ধারণায় সরল বিশ্বাসে সম্পাদিত কাজ ফৌজদারি অপরাধের অভিযোগের বিরুদ্ধে যথেষ্ট প্রতিরক্ষা হিসেবে গণ্য হবে। জায়গা জানতে চাইছে আইন বলে বাধ্য আর আইন বলে প্রদত্ত কখন আপনার মানে ঢাল হিসেবে কাজ করবে, প্রতিরক্ষা হিসেবে কাজ করবে, কত কত ধারায়?
আইন বলে বাধ্য হলো ৭৬, আইন বলে প্রদত্ত হলো ৭৯। এখন আপনি কি সরাসরি ৭৬ আর ৭৯ লিখলে হবে? না, প্রথমে আগে সাধারণ ব্যতিক্রম একটু বলবেন, সাধারণ ব্যতিক্রম কি কি সেগুলো একটু বলবেন, তারপরে বলবেন যে আইন বলে বাধ্য এবং আইন বলে প্রদত্ত ধারণায় সর্বশেষ সম্পাদিত কাজ ফৌজদারি অপরাধের অভিযোগের বিরুদ্ধে যথেষ্ট প্রতিরক্ষা হিসেবে গণ্য হবে। কত ধারায়? ৭৬ এবং ৭৯। বুঝলেন? আমরা ২ এর সিতে চলে আসি। দোষী মন না থাকলে কোনো ব্যক্তি শুধুমাত্র অপরাধমূলক কাজের জন্য শাস্তি পাবে না। একটু দাঁড়ান। হ্যাঁ, আসসালামু আলাইকুম। আচ্ছা, দোষী মন না থাকলে কোনো ব্যক্তি শুধুমাত্র অপরাধমূলক কাজের জন্য শাস্তি পাবে না। এই বক্তব্যটির তাৎপর্য দণ্ডবিধির কয়েকটি বিধান উল্লেখে ক্রমে ব্যাখ্যা করুন। এখন এই প্রশ্নে কোথাও কিন্তু সাধারণ ব্যতিক্রম শব্দটা উল্লেখ করে নাই। করছে কি? করে নাই। জাস্ট বলতে চাইছে যে দোষী মন না থাকলে, মেনস্ট্রিয়া না থাকলে কোনো ব্যক্তি অপরাধমূলক শুধুমাত্র অপরাধমূলক কাজের জন্য শাস্তি পাবে না। একটু শুনেন, দণ্ডবিধিতে কোনো কাজকে অপরাধ হিসেবে গণ্য করতে হলে ওই কাজের মধ্যে 2টা উপাদান থাকতে হবে। একটা হলো দোষী মন সহকারে ওই কাজটা করতে হবে, আর ওই কাজটা অপরাধমূলক কার্য হতে হবে। দোষী মন মানে হলো আমার পূর্ব পরিকল্পনা ছিল, আর পূর্ব পরিকল্পনা অনুসারে তারে আমি তার হাত ভেঙে দিছি, তাহলে হাত ভাঙাটা হলো অপরাধমূলক কার্য, আর পূর্ব পরিকল্পনা হলো কি? দোষী মন। এই 2টা থাকলে এটা অপরাধ, যে কোনো একটা থাকলে অপরাধ না। শুধু দোষী মন ছিল যে তার হাত ভাঙবো, কিন্তু হাত ভাঙতে পারি নাই, অপরাধ না। আবার হাত ভাঙছে, আমি হেঁটে যাচ্ছিলাম, ধাক্কা লেগে পড়ে গেছে, আমার এই জায়গায় ইন্টেনশন ছিল না, এটা অপরাধজনক কার্য হয়েছে, বাট এই জায়গায় দোষী মন নাই। তো তাহলে এই 2টা না থাকলে কিন্তু কি হবে না? কোনো কাজ অপরাধ বলে গণ্য হবে না। এখন এই বক্তব্যটির তাৎপর্য দণ্ডবিধির কয়েকটি বিধান উল্লেখে ক্রমে ব্যাখ্যা করুন। ওই যে এই বক্তব্যটির তাৎপর্য মানে এই যে আমার সাধারণ ব্যতিক্রম, এই সাধারণ ব্যতিক্রমের ৭৬ থেকে ১০৬ সব জায়গায় অপরাধমূলক কার্য আছে, বাট দোষী মন নাই। বুঝেন কিনা? কারণ দোষী মন নাই বলেই তো আমি অব্যাহতি পাচ্ছি। তো কয়েকটি বিধান জিজ্ঞেস করছে। কয়েকটি বিধান মানে একেবারে ৭৬ থেকে ১০৬ যে লিখতে হবে তা না, প্রশ্নের মার্ক অনুযায়ী ইম্পর্টেন্ট কয়েকটা লিখে শেষ করে দিতে হবে। বুঝতে পারছেন? তাহলে আমরা যদি একটু পড়ি যে দোষী মন না থাকলে কোনো ব্যক্তি শুধুমাত্র অপরাধমূলক কাজের জন্য শাস্তি পাবে না। বক্তব্যটির তাৎপর্য, কোনো অপরাধ প্রমাণ করতে হলে প্রথমে অপরাধ করার ইচ্ছা আন্ডারলাইন করবেন তথা মেনসিয়া প্রমাণ করতে হয়। মেনসিয়া মানে কি আরিফ সাহেব? মানে দোষী মন। সাধারণ অপরাধ করার ইচ্ছা বা ইন্টেনশন না থাকলে কোনো ব্যক্তিকে সাধারণত, সাধারণ আছে না, জায়গায় একটা তজক করে দেন, সাধারণত, সাধারণত অপরাধ করার ইচ্ছা বা ইন্টেনশন না থাকলে কোনো ব্যক্তিকে অপরাধী বলে ধরে নেওয়া যায় না। অপরাধমূলক উদ্দেশ্য নিয়ে যখন অপরাধ করা হয় তখন তাকে অপরাধের ইচ্ছা বা ইন্টেনশন বলে। দোষী মন না থাকলে কোনো ব্যক্তি শুধুমাত্র অপরাধমূলক কাজের জন্য শান্তি পাবে না, এটা দেখেন শাস্তি পাবে না। কি পাবে না? শাস্তি। আপনি ইচ্ছা করলে এই যে দোষী মন না থাকলে কোনো ব্যক্তি শুধুমাত্র অপরাধমূলক কাজের জন্য শাস্তি পাবে না, প্রশ্নের মার্ক যদি বেশি হয় বা 2-1টা উদাহরণ ওই জায়গা দিতে পারেন। দোষী মন না থাকলে কোনো ব্যক্তি শুধুমাত্র অপরাধমূলক কাজের জন্য শাস্তি পাবে না। এই বক্তব্যটির তাৎপর্য দ্য পেনাল কোড 1860 এর নিম্নোক্ত ধারার মধ্যে প্রতিফলিত হয়েছে। তারপরে দেখেন এই যে মার্ক অনুযায়ী সাধারণ ব্যতিক্রমের কতগুলো ধারা দিতে হবে, এবং সবশেষে আলোচনার পরিশেষে এইভাবে ফিনিশিং দিতে হবে যে আলোচনার পরিশেষে বলা যায় যে উপরোক্ত যে ধারাগুলো ব্যাখ্যা করা হয়েছে সেখানে দোষী মন না থাকলে কোনো ব্যক্তি শুধুমাত্র অপরাধমূলক কাজের জন্য শাস্তি পাবে না, এই নীতিটি প্রতিফলিত হয়েছে। প্রশ্নে যেভাবে জানতে চাইছে আমার সেইভাবেই উত্তর লিখতে হবে। ধরেন এই প্রশ্ন আসছে, এখন আপনি এই প্রশ্ন কিছু না লিখে সাধারণ ব্যতিক্রম লিখে দিয়ে আসছেন, নাম্বার কিছু পাবেন বটে, কিন্তু প্রশ্নে যেভাবে চাইছে আপনি তো সেভাবে লেখেন নাই। বলেন বিথিকা, বলেন। স্যার বলছি কি স্যার, এই যে সাধারণ ব্যতিক্রম 2-1টা বলেন দিন, মানে কোনটা মানে লিখবো, একটা দুটো মানে আমি বুঝে নেব। আপনার
যতগুলো মনে পড়ে 7-8টা 9টা 10টা লিখে দিবেন, অষ্টাশি, যতগুলো সহজ মনে হয়। 92, এটি গুরুত্বপূর্ণ বেশি না? ওনার কারো কথা শোনার দরকার নাই। স্যার বলুন 76 থেকে 95 পর্যন্ত আপনার যতগুলো ইম্পর্টেন্ট মনে হয়, যেগুলো আপনার লিখতে সুবিধা হয়, তার কয়েকটা উল্লেখ করে দিবেন। ছোট জাত বড় জাত এগুলো লিখবে। আরে ওইছে আপনার কি টাকা দিন স্যার রেট বুঝবেন স্যার আমার টাকা দেয় আপনি আচ্ছা দেখেন, আমরা পরের প্রশ্নে চলে আসি। 2-এর D, কত বছর বয়সের ব্যক্তি অপরাধ করলেও তা অপরাধ হিসেবে গণ্য না করার আইনানুগ বিধান রয়েছে? কত বছরের বয়স্ক ব্যক্তি? 9 বছরের। 9 বছর। 9 বছরের কম বয়স্ক। হ্যাঁ, এর কোনো ব্যতিক্রম আছে কি? 82 দ্বারা ব্যতিক্রম কত? 83। 83 আইনের সংশ্লিষ্ট ধারা উল্লেখে উত্তর দিন। তাহলে কত বছর বয়সের ব্যক্তি অপরাধ করলে অপরাধ হিসেবে গণ্য হবে না, এটার উত্তর হবে 82। আর এর ব্যতিক্রমের উত্তর হবে কত? 83। বুঝছেন? আমরা 2-এর ইতে আছি। অনলাইনে কেউ না বুঝলে প্রশ্ন করেন, আপনারা ডাম উইটনেস হয়ে থাকেন না। অপরাধ সংগঠনের জন্য অভিপ্রায় এবং কার্য উভয় একত্রে হতে হবে। অপরাধ সংগঠনের জন্য অভিপ্রায় থাকতে হবে, কার্য হতে হবে। পেনাল কোড 1860-এর প্রাসঙ্গিক বিধানের আলোকে ফৌজদারি দায় হতে অব্যাহতি দেওয়া হয়েছে, এই কার্যসমূহের উল্লেখপূর্বক বক্তব্যটি ব্যাখ্যা করো। ওই যে বির উত্তর আর এর উত্তর হুবহু এক। ওই যে দোষী মনের কথা আসছে না, সেটার উত্তর আর এটার উত্তর হুবহু এক। সি আর হলো ই অপরাধ সংগঠনের জন্য অভিপ্রায় এবং উভয় একত্রে হতে হবে। পেনাল কোড 1860-এর প্রাসঙ্গিক বিধানের আলোকে ফৌজদারি দায় হতে অব্যাহতি দেওয়া হয়েছে, এর কার্য উল্লেখপূর্বক বক্তব্যটি ব্যাখ্যা করো। সো এটার উত্তর হলো এই যে, হ্যাঁ ধন্যবাদ, সি এবং ই। তো তারপরে একটু পড়ে দিই, দেখেন। অপরাধ সংগঠনের জন্য অভিপ্রায় এবং কার্য উভয় একত্রে হতে হবে। অপরাধের জন্য অভিপ্রায় বা কার্য উভয় একত্রে হতে হবে। কোনো কাজ তখনই অপরাধমূলক কাজে পরিণত হয় যদি তা অপরাধের অভিপ্রায় করা হয়। দোষী মন ছাড়া কোনো অপরাধ হতে পারে না। অপরাধ সংগঠনের 2টি আবশ্যক উপাদান হলো দোষী মন মেনস্ট্রি, আর একটা হলো অপরাধমূলক কাজ, একটা রিয়াজ। যেমন দোষী মন বা অপরাধমূলক কাজ উভয়ের উপস্থিতি কোনো ব্যক্তিকে ফৌজদারি দণ্ডে দণ্ডিত করে। কোনো অপরাধমূলক কাজ মনে মনে পরিকল্পনা করা হলো কিন্তু অপরাধটা সংগঠিত না করলে তা কোনো অপরাধ হবে না। অপরাধমূলক আচরণ তখনই শাস্তিযোগ্য হবে যখন দোষী মন এবং অপরাধমূলক কাজ উভয়ই একত্রিত হবে। তো জিজ্ঞাসা করছে, এ জায়গা জানতে চাইছে হলো ফৌজদারি দায় হতে অব্যাহতি দেওয়া হয়েছে এরূপ কার্যসমূহ বা সাধারণ ব্যতিক্রম সমূহ। সো এখানে কিছু আলোচনা করে দিবেন আগের মতো, যে দণ্ডবিধি 1860-এর 76 থেকে 106 ধারায় কিছু কাজ বা কাজের বিরোধীকে ফৌজদারি দায় হতে অব্যাহতি দেওয়া হয়েছে। এসব ধারায় উল্লেখিত কাজগুলো স্বাভাবিক অবস্থার অপরাধ হিসেবে গণ্য করা হলেও বিশেষ কিছু ক্ষেত্রে এসব কাজ অপরাধ বলে গণ্য হয় না। এই সকল ক্ষেত্রে কাজটি অপরাধমূলক হলেও যেহেতু অপরাধজনক অভিপ্রায় বা দোষী মনে করতে নেই, সেহেতু এমন কাজের জন্য কোনো ব্যক্তিকে দায়ী করা যায় না। এরূপ ক্ষেত্রে দায় মুক্তি হিসেবে ফৌজদারি দায় হতে অব্যাহতি পাবে। নিম্নে উল্লেখযোগ্য পরিস্থিতি সমূহ আলোচনা করা, মানে কয়েকটা ধারা দিয়ে দিবেন। বুঝছেন? কোন প্রশ্ন আছে? আরিফ সাহেব? না তাই তো, ওই যে করেন 70 দাদা থেকে 106 আমরা পড়ে এসেছি না, এর মধ্যে দিয়ে সন্ধ্যা আছে। আচ্ছা, 96 থেকে 106 কিন্তু এখনো পড়ি না, এটা সামনে আলাদা একটা প্রশ্ন আছে, সেখানে পড়বো। আমরা এই জায়গায় প্রচুর সমস্যামূলক প্রশ্ন আছে। আপনি যদি মূল ধারাগুলো পারেন, এই সমস্যামূলক প্রশ্ন সলভ করা, মানে ওই বড়শি দিয়া মাছ ধরা যেরকম, আর যে পুকুরে অনেক বেশি মাছ থাকে, বড়শি পাতবেন দেখবেন যে সাথে সাথে কোট দেওয়া শুরু হয়েছে। তাহলে আপনি যদি ধারা পারেন, তাহলে এই সমস্যামূলক প্রশ্ন এইভাবে শনাক্ত করা যাবে যে আমি কোন ধারা লিখবো। দেখেন, স্যার এই যে 76 থেকে 106 ধারায় কিছু কাজ এইগুলি না হ্যাঁ করে নিয়ে দিছি বুঝছেন। কল করবেন না সার্চ করবেন এটা
জয়েন করতে বলছে আমার না জয়েন তো হয়ে গেছে নি। হয়ে গেছে হুম। বাস রিয়েলমি সাহেব কে আপনি? রিয়েলমি পরীক্ষা লেখনি দেখেন, সৈনিক এক্স তার ঊর্ধ্বতন পদস্থ কর্মকর্তারা আইনানুগ আদেশক্রমে জনতার উপর, এই যে দেখেন মব, জনতার উপর গুলি চালান, এক্স এর ফৌজদারি দায় নিরূপণ করুন। কর্মকর্তারা আদেশে গুলি করতে, তাহলে সে তো আইন দ্বারা কি ছিল? বাধ্য। আইন দ্বারা বাধ্য বলে ঘটনাগত ভুল করছে, তাহলে সৈনিক অব্যাহতি পাবে কত দ্বারায়? ৭৩ দ্বারায়। বুঝছেন? সো যে কোনো সমস্যামূলক প্রশ্ন আমরা লিখবো কয় ধাপে? 4 ধাপে। 4 ধাপে ঘটনার বর্ণনা, বিচার্য বিষয়, আইনানুগ পর্যালোচনা, সিদ্ধান্ত। প্রশ্নে যা জানতে চাইছে তার আগ পর্যন্ত হলো ঘটনার বর্ণনা। তাহলে এই জায়গায় ঘটনার বর্ণনা হবে সৈনিক এক্স ঊর্ধ্বতন পদস্থ কর্মকর্তারা আইনানুগ আদেশক্রমে জনতার উপর গুলি চালান, এটুকু হলো ঘটনার বর্ণনা। আর বিচার্য বিষয় হবে এক্স তার কাজের জন্য দায়ী হবে কিনা তা আলোচনা করতে হবে। আর আইনানুগ পর্যালোচনা আপনার মনে যা যা আছে সব কিছু ব্যাখ্যা করতে হবে কোথায়? আইনানুগ পর্যালোচনায়। যেমন যদি আমি বলি এক্স তার কাজের জন্য দায়ী হবে না, কারণ দণ্ডবিধি 1860-এর 73 ধারা অনুযায়ী কোনো ব্যক্তি কোনো কাজ করতে আইনত বাধ্য হলে কাজটি সম্পাদন করলে, অথবা কাজটি করতে আইনত বাধ্য বলে সরল মনে বিশ্বাস করে কাজটি সম্পাদন করলে সে ব্যক্তির এরূপ কাজ কোনো অপরাধ বলে গণ্য হবে না। আলোচ্য ঘটনায় এক যেহেতু আইন অনুযায়ী তার ঊর্ধ্বতন কর্মকর্তার আইনানুগ আদেশ মানতে বাধ্য এবং এরূপ আদেশ অনুযায়ী গুলি চালায়, সেহেতু এক্স তার কাজের জন্য দায়ী হবে না। সিদ্ধান্ত, সুতরাং এক দণ্ডবিধি 73 ধারা অনুসারে ফৌজদারি দায়টা কি হবে? অব্যাহতি পাবে। স্যার যে 78 হবে না? 78 তো আদালতের নির্দেশ, এটা কি আদালতের নির্দেশ? আদালত তো আদালত দিয়ে চললেন আর এটা তো এমনি সে চাকরি করে মনে করে পুলিশের চাকরি করে। আচ্ছা, বুঝতে পারছেন? তারপরে আসেন এক্স যথেষ্ট সতর্কতা অবলম্বনে একটি কুড়াল নিয়ে কাজ করার সময় হঠাৎ কুড়ালটির বাট হাতে হতে খুলে নিকটে দাঁড়ানো ওয়াইকে নিহত করে। এক্ষেত্রে এক্স এর কোনো অপরাধ হয়েছে কিনা যুক্তি সহ উত্তর দিন। আর এক্স একটি কুঠার নিয়ে কাজ করা অবস্থায় কুঠারের মধ্যে উড়ে যায় এবং পাশে দাঁড়ানো এক ব্যক্তিকে নিহত করে। এক্স এর পক্ষ থেকে যথাযথ সতর্কতার কোনো অভাব ছিল না, এক্স এর ফৌজদারি দায় নিরূপণ করুন। কত ধারা বলেন? 80 বলেন তো এটার ঘটনা বর্ণনা কতটুকু হবে? ঘটনা বর্ণনা কতটুকু হবে বলেন? নিহত করে এই লেলিন, উঠে যাচ্ছে এবং ঘটনা বর্ণনা কতটুকু হবে বলেন? নিহত নিহত করে। আর বিচার্য বিষয় কি হবে? এক্স এর পক্ষ থেকে যথাযথ সতর্কতার কোনো অভাব ছিল না। সো এটা আসবে কত দ্বারা বলেন তো? 80 80 দ্বারা। সো রিডিং পড়ি নিয়েন, বিস্তারিত আর না পড়ি নাকি? হ্যাঁ পারবেন না ইনশাল্লাহ? আচ্ছা, কেউ না পারলে অবশ্যই মানে জানাবেন যে স্যার আমি এই জায়গা বুঝতেছি না, তারপরে অবশ্যই বুঝাই দেওয়া হবে। হ্যাঁ, রিয়েলমি RMX 3762 হাই, হ্যালো, আপনি কেমন আছেন? কে বলছেন আপনি? রিয়েলমি সাহেব? রিয়েলমি বানায় দিতে শুনতে পাচ্ছেন? একটু বলেন। যে লাইনে আছে সে তো অবশ্যই করতে পারে। আচ্ছা, আমরা চলে আসি। অবশ্যই আচ্ছা, আগামীকাল কিন্তু আপনাদের পরীক্ষা আছে জানেন? জি স্যার। ফৌজদারি কার্যবিধির 1 থেকে 4 50 মার্কের পরীক্ষা। এই জায়গায় আমি প্রশ্ন রেখে যাব, এসেই যে 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 কয়টার সময় পরীক্ষা শুরু করবেন লিখবেন যে পরীক্ষার সময় এই কয়টা এই কয়টা সময় 1 ঘন্টা 45 মিনিট পরীক্ষা দিবেন। আমি অনলাইনে প্রশ্ন তো তখন দিয়ে দেবো, আর অফলাইনের প্রশ্ন এসেই টেবিলের উপর থাকবে, এসে পরীক্ষা দেওয়া শুরু করবেন। বুঝলেন? তাতে একজন আসেন, 2 জন আসেন, না আসেন, বাট পরীক্ষা যদি না দেন তাহলে আপনার ভুল শুধরাবে না। সো লিখিত পরীক্ষা পাশের অন্যতম মূল মন্ত্র হচ্ছে কি? পরীক্ষা। আর এই যে আপনাদের ধরেন রেজাল্ট যদি রিভিউতে এসেও যায়, আলহামদুলিল্লাহ, আমি তো দোয়া করি আসুক। তো আসলে এই যে তো আপনার ফৌজদারি কার্যবিধি এতদিন ধরে আমি পড়ছি, এই যে দণ্ডবিধি পড়তেছি, তাহলে এই জিনিসটা আমার কি থাকলো? চর্চায় থাকলো। এগুলাই তো ভাইভাতে আপনার জিজ্ঞাসা করবে। আচ্ছা, আর একজন কোশ্চেন আমার আসবেও না, আসবে না আসবে আপনি জানেন? জানি না। আচ্ছা দেখেন, জেড ব্যথার কষ্ট নিয়ে একজন সার্জনের নিকট এলে
এলো তিনি অস্ত্রোপচারের ফলে মৃত্যু হতে পারে এটা জেনেও জেড এর মৃত্যু ঘটানোর কোনো অভিপ্রায় ছাড়াই সরল বিশ্বাসে জেড এর মঙ্গলার্থে অস্ত্রোপচার করেন। উক্ত অস্ত্রোপচারের ফলে জেড মারা যায়, জেড এর মৃত্যুর জন্য সার্জনকে দায়ী করা যায় কিনা? দেখেন এই জায়গায় জেড এর বয়স কত সেটা কিন্তু বলে নাই, যেহেতু বলে নাই তার মানে সে সাবালক, তার বয়স 12 বছরের বেশি। আর যদি তার বয়স কম হতো তাহলে প্রশ্নে স্পেসিফিক ভাবে তো যে থাকতো। এত বয়স। সো এই জায়গায় ওই যে মঙ্গলার্থে অস্ত্রোপচার করে মানে সে সম্মতি দিছে। সো রোগী যদি সম্মতি দেয় তাহলে এটা কোনো অপরাধ হবে না। কত দাঁড়ায়? 88 দ্বারা। তাহলে এই জায়গায় ঘটনা বর্ণনা কতটুকু হবে বিথিকা বলেন? ঘটনা বর্ণনা তো এই জায়গা তাহলে এই যে আমি দাগ দিয়ে রাখছি স্যার, এই পর্যন্ত হবে জেড মারা যায়। জেড মারা যায়, এই তো। আর বিচার্য বিষয় হবে যে আমি আগে দাগ দিয়ে রাখছি, জেড এর মৃত্যুর জন্য সার্জনকে দায়ী করা যায় কি, সেটা নিচে ব্যাখ্যা করা হলো হ্যাঁ, বা করতে হবে। আমরা চলে আসি পরের প্রশ্নটাই। এগুলা কি বুঝতেছেন আপনারা? স্যার এগুলোর ভালো মানে ধারা মনে থাকলে ভালো বোঝা যায় স্যার, হ্যাঁ। বুঝতে এতে তো ধারা কম জানতাম, দেখেন। এই জন্য একটু এলোমেলো। লেগে থাকেন, ইনশাল্লাহ ভালো কিছু হবে। হুম। একজন ডাক্তার সরল বিশ্বাসে তার রোগীকে জানায় যে সে বাঁচবে না, এই কথা শোনার পর রোগী মানসিক আঘাতে মারা যায়। ডাক্তার জানতেন যে এই কথা শোনার পর রোগীর মৃত্যু হতে পারে, এক্ষেত্রে কোনো অপরাধ হবে কিনা? 93। বা একজন শল্য চিকিৎসক তার সরল বিশ্বাসে তার রোগীকে জানান যে তিনি আর বাঁচবেন না, এই উক্তিতে মর্মাহত হয়ে রোগী মারা যায়, এখানে কোনো অপরাধ করছে কিনা? কোন অপরাধ করছে? যদি সে সরল, ওই যে সরল বিশ্বাস আছে, 93। সরল বিশ্বাসে কৃত যোগাযোগ কোনো অপরাধ না, তাহলে এই জায়গায় কোনো অপরাধ হয়েছে? কোনো অপরাধ হয়নি। স্যার যদি সরল বিশ্বাস উল্লেখ না থাকে তাহলে দুইটা ওই জায়গায় সরল বিশ্বাস না থাকলে ওই জায়গায় প্রশ্ন বোঝা যায় যে অ্যাকচুয়ালি কি মানে ইন্টেনশনালি করছে আনইনটেনশনালি। যদি এটা ইন্টেনশনালি করে বা মানে সরল বিশ্বাস আছে কি নাই দুই বোঝা যাচ্ছে না, ঠিক আছে? তাহলে আপনি দুই দিকে আলোচনা করবেন, হ্যাঁ। যে যদি সরল বিশ্বাস সহকারে করে তাহলে অপরাধ হবে না, আর সরল বিশ্বাস সহকারে না করলে তাহলে অপরাধ হবে। বুঝছেন? যখন আপনি শনাক্ত করতে পারতেছেন না যে এটা কি পজিটিভ নাকি নেগেটিভ, তাহলে পজিটিভ নেগেটিভ দুইটাই আমার ওই জায়গায় কি আলোচনা করে দিতে হবে। যদি ডাক্তারের অস্ত্র ভয় দেখায় বলে যে রোগীকে বলে যে ও আর বাঁচবে না, তাহলে ব্যাস। ডাক্তারের অস্ত্রের ভয় দেখায়, আচ্ছা ঠিক আছে। কি কয়? দেখেন আরে দেখতে চাচ্ছে আচ্ছা দেখেন সবসময় বিথিকার মাথাতে কোনটাই না। আচ্ছা, এটা একটা দারুণ প্রশ্ন। ওই যে এক্স প্রহরিত হওয়ার হুমকির ভয়ে একদল ডাকাতের চরিত্র অবগত থাকা সত্ত্বেও, প্রহরিত হওয়ার শব্দটা বললেন, প্রহরিত পাইছেন? এক্স প্রহরিত হওয়ার হুমকির ভয়ে একদল ডাকাতের চরিত্র অবগত থাকা সত্ত্বেও ডাকাত দলের সাথে যোগদান করে এবং ডাকাতি করে। এক্ষেত্রে এক্স প্রহরিত হওয়ার হুমকির ভয়ে ডাকাতিতে অংশগ্রহণ দ্য পেনাল কোড 1860 প্রদত্ত সাধারণ ব্যতিক্রমে আশ্রয় লাভের অধিকারী হবে কিনা তা সংশ্লিষ্ট আইন উল্লেখপূর্বক উত্তর প্রদান করুন। বলেন তো এই জায়গা এক্স সুবিধা পাবে কিনা? পাবে না। কেন পাবে না? সে তো মৃত্যু তো আর লেখি নাই। মৃত্যু লেখা নেই, মৃত্যুর কথা পাবে না। বুঝছেন? তো ওই ডাকাত দল দেখেই যেন এক সিদ্ধান্তে যায়েন না, ওই জায়গায় তার কি ভয় দেখাইছে এটা দেখতে হবে। প্রহারের ভয় নাকি মৃত্যুর ভয়? আর আবার মৃত্যুর ভয় যদি বলে যে তুই যদি না যাস আগামী 2 বছরের মধ্যে তোরে মেরে ফেলবো, এটা তাৎক্ষণিক মৃত্যু না, মৃত্যুর ভয় হতে হবে কি তাৎক্ষণিক। আবার যদি মৃত্যু ভয় দেখে মৃত্যু ঘটাইতে বলে তাইলেও পারবে না। স্যার, প্রথমে বলেন। প্রথমে স্যার এই কি জানো বলে প্রহরিত পুরোহিত প্রথমে কি পুরোহিত আবার বলেন। তাৎক্ষণিক স্যার প্রথমে হবে। ডাকাত দল প্রহত দেখাইয়ে সে কাউকে সম্বোধন করতে যায়। আপনি মাইন্ড করেন না, হয় ওই যে একটু দেখছেন ওটা রোয়া পরবর্তীতে ডাকাত দল বন্দুক চাপাইয়ে তারে কার্য শুনেন, ব্যস্ত দেবেই পুরোহিত আসবে। দিলে তো আপনারা তো থামেন। দুই সেকশনে শুনেন, এই জায়গা আপনি 94 ধারা টোটালি আলোচনা কইরা তারপরে লাস্টে বলে দিবেন যে যেহেতু তাকে তাৎক্ষণিক মৃত্যুর ভয় দেখায় নাই, যেহেতু তাকে প্রহার করার ভয় দেখাইছে, তো এই ক্ষেত্রে এক্স 94 ধারায় সুবিধা পাবেন। কথা শেষ। লেখাতে না মানার ভয় দেখাইছে। হ্যাঁ লেখান যায়। সো এই ছিল আমাদের জেনারেল এক্সেপশনের প্রশ্ন।
আপনারা বুঝতেন কিনা একটু জানাবেন। কোনো প্রশ্ন জেনারেল এক্সেপশন থেকে আছে কিনা এটা জানান, এটা খুবই গুরুত্বপূর্ণ। রিয়েলমি, আমি তো হ্যালো হাই সব দিয়ে যাচ্ছি, আপনি আপনার নামটা বলেন ভাই। আপনি হ্যালো হাই না দিয়ে বলতে পারেন যে স্যার আমি অমুক। নাম বলেন, আপনি কি নিখিল মন্ডল নাকি? বলেন। স্যার, তো কোনো প্রশ্ন আছে কিনা আপনাদের বলেন, অনলাইন অফলাইনে যারা যারা আছেন, সাধারণ ব্যতিক্রম থেকে কোনো প্রশ্ন আছে স্যার, কিনা? এই যে একজন ডাক্তার সরল বিশ্বাস, হ্যাঁ, মনে করেন কিছুই আপনি বললেন বোঝা যাচ্ছে না, তখন দুটি ক্ষেত্রে আলোচনা করতে হবে। একটা হলো সরল বিশ্বাসের 3 নম্বরে আলোচনা করলাম, হ্যাঁ। কোনটা কিছুই বোঝা যাচ্ছে না। এই যে একজন ডাক্তার, এই যে সরল বিশ্বাসের রোগীকে জানায় যে, আসমা আপা বললো না যে যদি এরকম কিছু বোঝা না যায়, মানে এইভাবে প্রশ্নটা আসলে এমন ভাবে যে বোঝা যাচ্ছে না। বোঝা যাচ্ছে না। তাইলে আপনি 93 ধারা আলোচনা করবেন। আলোচনা করার পর বলবেন যে আলোচ্য ঘটনায় যদি ওই ডাক্তারের সরল বিশ্বাস থাকে তাহলে সে দায়ী হবে না, আচ্ছা। আর যদি সরল বিশ্বাস না থাকে তাহলে সে দায়ী হবে, তাহলে সে দায়ী হবে। তাই, আচ্ছা। স্যার আমার প্রশ্নটা তো বললাম না। কি প্রশ্ন বলেন, এই যে সেই পুরোহিত, কি প্রশ্ন করছেন শুনি না আমি, বলেন। প্রথমে তো স্যার ওই মারির ভয় দেখাইয়ে ওই ডাকাত দলটা মারির ভয় দেখাইয়ে তারপরে তারা করলো, কি করলো? তারপরে ডাকাতি করে। হ্যাঁ, এর পরবর্তীতে যখন মারির ভয় দেখায় কাজ হচ্ছে না, পরবর্তীতে তারা বন্ধু। মারি ভয় রেখে কাজ হচ্ছে না মানে কি? কেবল না বললেন যে যোগদান করলো, না যোগদান তাহলে আবার কাজ হচ্ছে না কেমনে? হাতে পবিত্র কথা বলছে, যোগদান করার দেখাইছে, কিন্তু পরবর্তীতে বন্ধু করেছে। এই ক্ষেত্রে আমার সেকশন কি দূরিয়ে আপনি আপনার প্রশ্ন ক্লিয়ার না, আবার ভালোভাবে করেন, আমি বুঝছি। এই কটা আগে বস সেই সময় আপনি খাটাই আপনি বলুন বলেন। হ্যাঁ, এই ডাকাতরা যে প্রহত করে তার এই কার্য উদ্ধার করার জন্য তাকে আঘাত করলো, আর মানে আঘাতে ভয় দেখানোর পরেও যদি সে না যায় তাহলে তাকে বন্দুক বাইর করলো। হ্যাঁ, তারপরে এই ক্ষেত্রে আমার সেকশন কয়টা আসে? করে আসবে 94 দিবেন যে প্রথমে সে রাজি হয়েছিল না, পরে তার মৃত্যুর ভয় দেখাইছে। তো এক্ষেত্রে মৃত্যুর ভয় যেহেতু দেখাইছে, পরে যদি সে কোনো অপরাধ করে তাহলে 94 দ্বারা সব গতি পাবে। এখানে তো ব্যাখ্যা আসছে দুইটা না স্যার, কোন ব্যাখ্যার আওতায় কোন ধার্মিক যত প্যাসের প্রশ্ন দেখ, আমরা তো মূল জিনিস তো জানি, আমার প্রশ্ন বুঝছেন? না, বুঝিনি। মূল জিনিস জানি, এখন বাকিটুকু কোনো ব্যাপার না, এটা নিজের মতো করে লিখতে হবে। আর একটা জিনিস খেয়াল করবেন, আমাদের বর্তমানে বাংলাদেশ বার কাউন্সিল পরীক্ষায় এই প্রবলেমেটিক প্রশ্ন কিন্তু আপনি হুবহু কমন পাবেন না, একই টাইপের পাবেন, একই নেচারের পাবেন, কিন্তু হুবহু কিন্তু কমন পাওয়া যাবে না, যাবে না। ঘুরে ফিরে করতে কি So, আপনি আমাদের গতবার আমরা যে উত্তরপত্র দিছি সেখান থেকে আমাদের পরীক্ষায় 90% কমন। এখন 90% কমন মানে এই না যে প্রবলেমেটিক প্রশ্ন সহ কমন পড়তে, ওই টাইপের প্রবলেমেটিক প্রশ্ন আমাদের উত্তরপত্রে আছে। এখন এক গাধার বাস্তা একজন বলতেছে, আমি একজন কমেন্ট করছি আমার পেজে, যে আমাদের নতুন শীট পাওয়া যাচ্ছে, আপনারা ইচ্ছা করলে কালেক্ট করতে পারেন। উনি বলছে যে খালি খালি শিক্ষানবিশ আইনজীবী না ঠকাইয়া আপনি পেজের ছবি দেন তো যে 90% কিভাবে কমন পড়ছে। ঠিক আছে, তার বললাম যে আমার এত সময় নাই যে তোমার মতো গাধারে আমার দিতে হবে, তুমি যে ওখান থেকে খুঁজে নাও। বাংলাদেশের কোনো কোচিং সেন্টার নাই যে A to Z এত ক্লাস ইউটিউবে দেয়। আমাদের অসংখ্য শিক্ষার্থী, তারা সরাসরি আমার স্টুডেন্ট না, বাট তারা আমাদের ক্লাস দেখে উপকৃত হচ্ছে, ইউটিউবে প্রচুর ভিডিও দেখেন আর কি। ইভেন এমনও আছে যে ফেসবুকে অনেক ফলোয়ার, কিন্তু আমার ক্লাস দেখে ক্লাস করে সে আবার ওই জায়গায় ক্লাস নাই। সো যাই হোক, নিজের দল পিটায় লাভ নাই, মূল বিষয় হচ্ছে যে আপনার বুঝতে হবে। যদি আপনি 94 ধারা বুঝেন, ধরে নেওয়া হবে জায়গা থেকে কমান। 94 ধারা বুঝলে এখান থেকে যত প্যাসের প্রশ্ন আসুক সব আপনি কি পাবো, উত্তর করতে পারবেন। কিন্তু আপনার যদি কনসেপ্ট ক্লিয়ার না থাকে তাহলে কিন্তু এদিক সেদিক ওই যে গোজামিল ব্যাখ্যা দিয়ে যাইতে হবে। আচ্ছা, আরে উনি মনে করছে কি উনি কেমন সব বলতেছি, উনি এলো ওই যে স্যার পড়াইছে প্রশ্ন
আজকের ক্লাস এই পর্যন্ত। আমি 5টা ধারা বলতেছি জেনারেল এক্সেপশনের, এই 5টা ধারা উদাহরণ সহ আমাকে লিখে এখনই দেখাবেন। 5টা ধারায় 5 মার্ক। সময় খুব বেশি না, সময় 12 মিনিট। আমার লেখায় 5টা ধারা লেখেন। একটা হলো ধারা 81, একটু আগে লেখেন, তারপর থেকে লেখেন 81, 87, 90, 92, 94। আবার বলি 81, 87, 90, 92, 94। এই 5টা ধারা এখনই লিখে গ্রুপে পিডিএফ আকারে দিবেন। অনলাইনে যারা আছেন তারা দিবেন, অফলাইনে যারা আছেন এই 5টা ধারা লিখে দেখাবেন উদাহরণ সহ। ধন্যবাদ। দেখুন কথা